লেখিকা প্রমা মজুমদারের ভালোবাসার জীবাণু। এই লোকটা আমার জীবনটা কয়লা করে দিল। আমার সব আশা স্বপ্ন সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে এই লোকটার সংসার করছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। এই সংসার করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। মেধা ডাইনিং টেবিলে পড়তে বসেছিল, কিন্তু মায়ের এই কথাগুলো শুনে মাথা গরম হয়ে গেছে। তাই মাকে শুনিয়ে শুনিয়ে বলল, আমার বাবার কি দোষ? তোমাকে ভালোবাসে, তাই তো তোমার প্রিয় মাছ এনেছে। এখন তুমি আবার শুধু শুধু রাগ দেখাচ্ছ। মেধার কথা শুনে মোহনার রাগটা আরও বেড়ে যায়। 1 কেজি কাজকি মাছ নিয়ে এসেছে ওর বাবা, তার উপর নষ্ট। এগুলো বাঁচতে গিয়ে তার দম বের হয়ে যাচ্ছে, আর এদিকে মেয়ে তাকেই কথা শোনাচ্ছে। রান্নাঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে এসে বলে, এটার নাম ভালোবাসা না ছাই? ও ইচ্ছে করে এসব পচা মাছ নিয়ে আসে আমাকে জ্বালানোর জন্য। আমি একটু আরাম করব, এটাও সহ্য করতে পারে না। এই মানুষটা আমাকে সারা জীবন কষ্ট দিয়ে গেল। মেধা এবার মায়ের চোখের দিকে তাকিয়ে সোজা বলে দিল, এই মানুষটাকেই তো ভালোবেসেছিলে, তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছো, আর এখন তার নামে এত কিছু বলছো কেন? বিয়ের আগে ভাবতে পারোনি? মোহনা এবার একটু থতমত খেয়ে যায়। মেয়ের মুখে এই কথা শুনবে এটা সে আশা করেনি। আমার ভাইটাই সব নষ্টের গোড়া। ছেলে মেয়ের কাছে বাবা মায়ের প্রেমের গল্প বলেছে, এর কোনো মানে হয়? এর জন্য এখন মেয়েটার সামনে লজ্জায় পড়তে হয়েছে। তখন কি আর ভাবার বয়স ছিল? ভালোবাসার জীবাণু ঢুকে গিয়েছিল মাথায়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এখন প্রতিক্রিয়া ভোগ করছি। মোহনা আর মেয়ের সামনে দাঁড়ায় না, আবার কি বলে বসবে? প্রথম বিছানায় শুয়ে সব শুনছে। মা প্রতিদিন এই কথাগুলোই বলে। প্রথমের এগুলো মুখস্থ হয়ে গেছে। ঘুমের মধ্যে এগুলো না শুনলে ঘুমটা ঠিক জমে না। বাবা প্রতিদিন বাজার করে দিয়ে অফিসে যায়, আর মেধা থাকে স্কুলে, সে আর মোহনা বাসায় থাকে। বাবা চলে যাওয়ার পরই মায়ের রেকর্ড শুরু হয়। প্রথমে বলে এটা মায়ের মি টাইম। বাবা যাই বাজার করুক, মা এগুলো প্রতিদিন বলে, এটাই তার অভ্যেস। গত 2 মাস ধরে প্রথম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই সময়টা সে ঘরে থাকে, তাই এই কথাগুলোর মুখস্থ হয়ে গেছে। কিন্তু মেধা তো আজকেই শুনেছে, তাই ওর এত গায়ে লাগছে। আফটার অল সে তো বাপ সোহাগী কন্যা। প্রথমের ধারণা ছিল এই পরিবারে সে একমাত্র সন্তানই থাকবে, তাই সেই প্রথম আর সেই শেষ। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার জন্মের 5 বছরের পর মেধা আসে এই পরিবারে, তার ভাগের সব আদর কেড়ে নেওয়ার জন্য। প্রথম অবশ্য তাকে মাঝে মাঝে ফুল স্টপ বলে ডাকে, তবে মেধার সাহস আছে বলতে হবে। মায়ের মুখের উপর এই কথা বলার সাহস বড় ছেলে হলেও প্রথমের নেই। এসব ভাবনায় প্রথমের ঘুমটা কেটে গেছে। সে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যায়। মেধা আপন মনে পড়ছে, ভাইয়াকে দেখেও পাত্তা দেয়নি। প্রথম মোহনাকে ডাকে। মোহনা প্লেটে করে রুটি, সবজি, ডিম আর কলা সাজিয়ে ছেলের সামনে এনে রাখে। ছেলেটা রাত জেগে পড়াশোনা করে, বুয়েট নয়তো মেডিকেল, কোথাও তো চান্স নিশ্চয়ই পাবে। প্রথম খেতে খেতেই বলে, মা বাবার দিকে একটু নজর রাখতে হবে। এই বয়সে লোকগুলো বেশি খারাপ হয়, বউ বাচ্চা রেখে পরকিয়া করে বেড়ায়। এর জন্যই সংসারের দিকে একটুও খেয়াল রাখে না। আমার মনে হয় বাবাও এমন কিছু করছে। মেধার হাতে কলম ছিল, সেটা টুক করে নিচে পড়ে যায়, আর ওর মুখটাও হা হয়ে যায়। মোহনা রান্না করছিল, ওর হাতের খুন্তিটা ছেলের পিঠে ঠাস করে বসিয়ে দেয়। কত বড় সাহস তোর, বাবা সম্পর্কে সব বাজে কথা বলিস? ও মা, তুমি তো এতক্ষণ বাবার নামে এত কিছু বলছিলে, আমি বললেই দোষ? আমার স্বামীকে আমি যা খুশি বলবো, সেখানে তুই বলার কে? আর কখনো যদি এমন কিছু বলেছিস তো তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেব। কথাগুলো বলে মোহনা রান্নাঘরে চলে যায়। এই মহিলা তো মুহূর্তের মধ্যে পাল্টি খায়। ইস, আমার পিঠটা মনে হয় সারা জীবনের জন্য বাঁকা হয়ে গেল। আমার বন্ধুরা বলে এই মহিলা নাকি কুল, কিন্তু তারা তো জানে না সে কি জিনিস। সন্তান নির্যাতনের জন্য যদি মামলা করা যেত, আমি অবশ্যই তার নামে মামলা করতাম। হাতের কাছে যা পায় তাই আমার উপর প্রয়োগ করে। আমি একটা নিষ্পাপ শিশু,
আমার উপর এই অত্যাচার কি মেনে নেওয়া যায়? আহা উহু বলে প্রথম আবার খাবারে মনোযোগ দেয়। ছেলের কথা শুনে মোহনা রান্নাঘরে মিটমিট করে হাসছে। মেধা মনে মনে খুব খুশি হয়েছে মা ভাইয়াকে মেরেছে দেখে। ওর কত বড় স্পর্ধা, আমার আলাভোলা ভালো মানুষ বাবার নামে এমন খারাপ কথা বলে। এমনিতে মা আর ভাইয়ার মধ্যে খুব ভাব, কিন্তু শাসন করার বেলায় মা একদম আলাদা। মা আর ভাইয়া একসাথে কোথাও গেলে কেউ বিশ্বাস করে না মায়ের এত বড় একটা ছেলে আছে। হবেই বা কিভাবে? মাত্র ১৯ বছর বয়সে মা ভাইয়ার জন্ম দিয়েছে। মা আর ভাইয়া যখন একসাথে মোবাইলে লুডো খেলে তখন দেখতে খুব কিউট লাগে। মেধারও মাকে দেখলে অন্যদের থেকে আলাদাই মনে হয়। লাইলি দিদি এসে মায়ের হাতে হাতে কাজ করে দেয়। এছাড়া বাকি কাজ মা একাই করে। তবুও মায়ের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং একটা স্নিগ্ধতা সব সময় বজায় থাকে। কিন্তু সমস্যাটা করে বাবা। মানুষটা অন্য কাজ ভালোভাবে করলেও বাজারটা ঠিকভাবে করতে পারে না। মা সারাক্ষণ বাবার সাথে খিটমিট করতেই থাকে, আর বাবা মাঝে মাঝে রাগারাগি করে। আচ্ছা, বয়সের সাথে সাথে কি সম্পর্কটাও ভাটা পড়ে যায়? তবে মার বাবার লাভ স্টোরিটা খুব ইউনিক। অন্য সবার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের প্রপোজ করে, কিন্তু এখানে মা আগে বাবাকে প্রপোজ করেছিল। ছোট মামার কাছে প্রথমবার যখন গল্পটা শুনি আমার তো চোখ ছানা বড়া। আমার এত লক্ষ্মী শান্ত স্বভাবের মা এমন কিছু করতে পারে বিশ্বাসই হয়নি। তবে মা খুব কিউট। সবার তো ভালো আর সুন্দরী মা থাকে, আমার একটা কিউট মা আছে, এটাই বা কম কি? মেধা বইপত্র গুছিয়ে নিজের ঘরে চলে যায়। যাকে নিয়ে এই বাড়িতে এত কিছু হয়ে গেল সেই মানুষটা দিব্যি অফিস করছে। অয়নকে দেখলে একজন নিরেট ভদ্রলোক ছাড়া আর কিছুই মনে হয় না। একটা সরকারি অফিসের উচ্চ পদে চাকরি করে। বয়স ৪-এর ঘরে গেলেও দেখে বোঝা যায় না। ফর্মাল পোশাক পরে যখন বাইরে আসে যে কেউ একবার ঘাড় ঘুরিয়ে ওকে দেখবে, একটা সুন্দর চেহারার সাথে ব্যক্তিত্বপূর্ণ স্বভাবের জন্য। অয়ন অফিসে ঢোকার পর কাজের বাইরে আর কিছু নিয়েই ভাবে না। অবশ্য ওর ভাবতেও হয় না, ছেলে মেয়ে আর সংসার মোহনা একাই দেখে রাখে। আজকাল ওর রাগটা অবশ্য একটু বেড়ে গেছে, কিন্তু সমস্যা নেই। এত বছর যেহেতু ওদের সম্পর্ক টিকে গেছে, বাকি জীবনও এভাবেই টিকে যাবে। অয়ন মনে মনে ঠিক করে রেখেছে ফেরার সময় আইসক্রিম নিয়ে যাবে সবার জন্য। মেধার নাম করেই নেবে, কিন্তু মোহনার প্রিয় চকলেট ফ্লেভারের টাই কিনবে। মোহনা রান্না শেষ করে স্নান করতে যায়। প্রথম খাওয়া দাওয়া করে কোচিংয়ে চলে গেছে, আর মেধাও পড়া করছে। ও এবার ক্লাস 8-এ, 2 দিন পর পরীক্ষা। তাই ঘরে বেশি সময় পড়াশোনা করতে হচ্ছে, ভাত খাওয়ারও সময় নেই। মোহনা স্নান করে এসে মেয়েকে ভাত মেখে খাইয়ে দেয়। আজ লাইলি কাজে আসেনি, সব একা করছে, তাই খুব ক্লান্ত লাগছে। সে এখন আর খাবে না। বিকালে অয়ন ফিরলে একসাথেই খাবে, তাই সব গুছিয়ে শোয়ার ঘরে যায়। মোহনা বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নেয়, কিন্তু মেয়ের কথাটা মনে পড়ায় খুব লজ্জা পেয়ে যায়। অয়নকে সে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু এর জন্য কত কাহিনী করতে হয়েছিল সেটা মনে হলে এখন হাসি পায়। ২০ বছর, সময়টা কি খুব বেশি? মানুষটার সংসার করতে গিয়ে মোহনা আজকাল ক্লান্ত হয়ে যায়। সব কাজ ঠিকঠাক করলেও বাজারটা একদম করতে পারে না। বাজারের সবচেয়ে পচা শাকসবজি, মাছ কি করে যেন ওর ব্যাগেই ঢুকে যায়। টাকা ঠিক দিলেও জিনিসগুলো আসে খারাপ। আর মোহনার সারাদিন চলে যায় সেই বাজারের গতি করতে করতে। মোহনা নিজে বাজার করতে চাইলেও যেতে দেয় না, বলে তোমাকে ওখানে যেতে দেব না, বাজারের ভিড় ঠেলে তোমাকে ঢুকতে হবে না, আমি যা পারি তাই করব। এগুলো শুনে মোহনার রাগ উঠে যায়। এত বছরেও মানুষটা একটুও বদলায়নি। আগেও একরোখা ছিল, এখনো তাই আছে। ২০ বছর আগে 2 ভাইয়ের আদরের একমাত্র বোন মোহনা।
সায়ন আর শুভ্র মোহনার দুই দাদা। মোহনার জন্মের পরই মা মারা যায়। মোহনা তার বাবার মায়ের কাছে বড় হয়েছে। বাবার ভাইয়েরা তাকে ফুলের মতো আগলে রাখত। কিন্তু ওর যখন 6 বছর তখন বাবা মারা যায়। তারপর দাদারাই ওকে বড় করে, সব বিপদ থেকে আড়াল করে আগলে রেখে বড় করে। মোহনা দেখতেও খুব সুন্দরী ছিল, আর 5টা বাঙালি মেয়ের মতো লম্বা, ফর্সা, মেধাবী, আর মুখটায় আলাদা মায়া। তখন স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছে, খুব চঞ্চল স্বভাবের, সারাক্ষণ বক বক করতেই থাকে। বাড়িতে ওর গলা ছাড়ার কারো আওয়াজ শোনা যায় না। অয়ন ছিল মোহনার ছোড়দা, শুভ্রর বন্ধু। অনার্স পাশ করে মাস্টার্সে ভর্তি হয়েছে, সাথে সাথে কাজের সন্ধান করছে। শুভ্রই ওকে এই বাড়িতে প্রথম নিয়ে আসে, দুজনের পরিচয় করিয়ে দেয়। মোহনা ওর দিকে তাকিয়ে থেমে যায়। একজন অপরিচিত যুবক তার সামনে দাঁড়িয়ে। সারাদিন দুই ভাইয়ের সাথে থাকলেও অন্য কোনো ছেলের প্রতি আলাদা কোনো কিছু মোহনা অনুভব করেনি। কিন্তু এই ছেলেটাকে দেখেই কেমন একটা লাগলো। এলোমেলো চুল, ফর্সা মুখে, খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো স্বচ্ছ নদীর মতো টলটলে, মুখে মিষ্টি হাসি। সুপুরুষ বলতে যা বোঝায়, অয়ন যেন ঠিক তাই। প্রথম দেখায় ভালো লেগে যায় মানুষটাকে। মোহনার বরদা সায়নের বিরাট ব্যবসা। শুভ্র অয়নকে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দেয়। অয়নের এই বাড়িতে আসা যাওয়া বেড়ে যায়। মোহনা আড়াল থেকে অয়নকে দেখত। এই বয়সের মেয়েদের যেমনটা হয় এই আর কি, তাই অয়ন বেশি গ্রাহ্য করেনি এটা বুঝে। তবে একদিন মোহনা নিজেই অয়নকে বলে, আপনি একটা অন্যায় করেছেন। অয়ন লাজুক মুখ তুলে জিজ্ঞেস করে, কি করেছি? ছেলেদের এত সুন্দর হতে হয় না, কিন্তু আপনি সুন্দর, এটাই আপনার অন্যায়। অয়ন এই কথার কি উত্তর দেবে বুঝে পায় না, তাই মাথা নিচু করে নেয়। মোহনা আবার বলে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে হবে। অয়ন ভ্যাবাচাকা খেয়ে যায়। মেয়েটা কি সত্যি পাগল? মোহনাকে ভালো লেগেছিল, কিন্তু এমনভাবে কিছু ভাবেনি। বন্ধুর বোনকে নিয়ে এসব কিছু সে ভাবতেও পারেনি। কিন্তু এই মেয়ে তো ওকে বিয়ে না করে ছাড়বে না। যখনই এই বাড়ি আসে, কারণে অকারণে সামনে এসে বসে থাকে। চুপচাপ কানের কাছে এমন কিছু কথা বলে যা শুনে অয়নের ফর্সা মুখ টমেটোর মতো লাল হয়ে যায়। অয়ন কয়েকদিন সেই বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, আর তখনই জানতে পারে মোহনা কী সব পাগলামি করেছে। সায়নের কাছে সরাসরি বলেছে অয়নকে বিয়ে করতে চায়, কিন্তু সে রাজি হয়নি বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শুভ্র ফোন করে অয়নকে সব জানিয়ে বলে, প্লিজ একবার আয়, আমার বোনটা খুব কষ্ট পাচ্ছে। কথাটা শুনে অয়নের কেন যেন খারাপ লাগে। মেয়েটার মুখটা মনে করতে একটা অনুভূতি আবার জেগে ওঠে। এতদিন নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখলেও আর পারেনি। গলা খুলে বলতে ইচ্ছে করছে, মোহনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। কিন্তু বিধি বাম, মোহনার বরদাকে কথাটা বলার পরই উনি মুখে অপমান না করে উঠে গিয়ে দরজা খুলে দেন। অয়ন সেদিন খালি হাতে ফিরে এলেও পরদিন আবার সেই বাড়িতে তার ডাক পড়ে। মোহনার বরদা নিজেই বিয়ের কথা পাকা করে, অয়নকে নিজেদের অফিসে পার্মানেন্ট চাকরি দেয়, আর থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেয়। পরে অবশ্য জেনেছিল সে চলে আসার পর মোহনা বাড়ির মূল দরজার সামনে বসে চিৎকার করে কান্নাকাটি করেছে, আর বলেছে, আমাকে বিয়ে না দিলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। ওকে অনেক বুঝিয়েও কেউ সরাতে পারেনি, তাই বাধ্য হয়ে ওর দাদারা আদরের বোনের আবদার মেনে নেয়। তবে অয়ন অবশ্য 1 বছর পরই একটা সরকারি চাকরি পেয়ে যায়। তারপর প্রথম আর মেধাকে নিয়ে নিজের বাড়িতে সংসার সাজায়। বিকেল প্রায় 4টে। মোহনার চোখ লেগে গিয়েছিল। বসার ঘর থেকে ছেলে মেয়েদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, তাই সে জলদি উঠে সেদিকে পা বাড়ায়। কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে যায়, দু চোখ অন্ধকার হয়ে আসে। রাত প্রায় 8টা। মোহনা চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। মাথার কাছে বসে আছে অয়ন, চোখ মুখ লাল হয়ে আছে। মেধা পায়ের কাছে বসে আছে। বরদা আর ছোড়দা এসেছে, সাথে তাদের বউরা। মোহনা উঠে বসতে চাইলে অয়ন তাকে জোর করে শুয়ে রাখে। অয়নের ভেজা চোখ দেখে মোহনা কিছু বুঝতে পারে না। মেধা ওকে সব খুলে বলে, তুমি হঠাৎ করে বিছানার সামনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। তখন আমি আর ভাইয়া ভয় পেয়ে সবাইকে ফোন করি। বড় মামার সাথে ডাক্তার নিয়ে আসে।
সে তোমাকে একটা ইঞ্জেকশন দেয়, তার জন্য তুমি এতক্ষণ ঘুমাচ্ছিলে, আর বাবা এসে থেকেই তোমার মাথার কাছে বসে কাঁদছে। ডাক্তার যদিও বলেছে ভয়ের কিছু নেই, তোমার প্রেশার ফল করেছিল, তবুও বাবা কেঁদেই যাচ্ছে। ভাইয়া ডাক্তারের সাথে গেছে তোমার ওষুধ আর ব্লাড টেস্টের রিপোর্ট আনার জন্য। মোহনা অন্য সবার মুখের দিকে তাকায়। বড় বৌদি আর ছোট বৌদি ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়। দাদাদের চোখে মুখেও স্বস্তি দেখা যাচ্ছে, আর অন্যদিকে আরেকজন এখনো নাক টানছে। মোহনা রাগী চোখে অয়নের দিকে তাকায়। প্রথম রিপোর্ট নিয়ে এসেছে, সব ঠিক আছে, শুধু হিমোগ্লোবিনটা কিছুটা কম। ডাক্তার ওষুধ দিয়েছে। সবাই কিছুক্ষণ পর চলে যায়। বড় মামি বলে যায় রাতে রান্না করতে হবে না, সে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবে। ছোট মামা আরও কিছুক্ষণ থাকে, তবে বাবা মায়ের পাশেই বসে আছে দেখে ভাইয়ার সাথে কথা বলে চলে যায়। আমি দরজার আড়াল থেকে আমার কিউট মা আর বাবাকে দেখছি। বুড়ো বয়সে ভীমরতি, সবার সামনে বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কাঁদছে। আর আমার মান সম্মানটা শেষ করে দিলে। বাবা মুখ নিচু করেই বলল, তুমি বুঝবে না আমার অবস্থাটা, আর কখনো এমন করবে না। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। মা রাগি রাগি মুখ করেই বলল, আরে আহাম্মক, আমি কি ইচ্ছে করে অজ্ঞান হয়ে গেছি নাকি? রাত প্রায় 10টা, একসাথে খাবার টেবিলে বসেছি। মা সত্যি অনেক দুর্বল। ভাইয়া মাকে ধরে এনে টেবিলে বসিয়েছে। ভাইয়া আর আমি সবার প্লেটে খাবার বেড়ে দিয়েছি। বাবা মায়ের পাশের চেয়ারে বসেছে। মার একটুও খেতে ইচ্ছে করছে না, আর বাবা জোর করে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আমি ভাইয়ার কানে কানে বললাম, ভালোবাসার জীবাণু। কথাটা শুনেই ভাইয়া হা হা করে হেসে ফেলে, অন্যদিকে তারা লজ্জা পেয়ে মুচকি হাসে। মেধা অবাক হয়ে তাকিয়ে দেখে তার মা বাবাকে, আর ভাবে সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই সুন্দর, এতটাই পবিত্র। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।